নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা বহুবার আমার মুখে নারায়ণী পাঠের নাম শুনেছেন। আজ আপনাদের ডিটেলসে বলবো এই নারায়ণী পাঠের ব্যাপারে। তো আমি আজ চলে এসেছি এক মেগা নারায়ণী পাঠের অনুষ্ঠানে। তবে চলুন এই অনুষ্ঠানটি দেখতে দেখতে আপনাদেরকে ডিটেলসে বলে দিই এই নারায়ণী পাঠের ব্যাপারে। নারায়ণী বা নারায়ণিয়াম জনশ্রুতিতে নারায়ণী নামে পরিচিত, হলো একটি একক কাব্য যেখানে ভাগবত পুরাণের 18,000 শ্লোকের সংক্ষিপ্ত সার সেই বইয়েতে লেখা আছে। এই নারায়ণী বা নারায়ণিয়াম কাব্য রচনার পেছনে রয়েছে এক সত্য ঘটনা। কেরালার ত্রিশূর ডিস্ট্রিক্টে গুরুবায়ু মন্দিরের নাম আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবেন। সেই গুরুবায়ু মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত। তো সেই মন্দিরেই ঘটেছে এক অলৌকিক ঘটনা, যেটি নারায়ণী বা নারায়ণিয়াম কাব্য রচনার সাথে জড়িত। মেলপাথুর নারায়ণা ভাট্টা পাদার, এখানকার নামগুলো একটু অন্য টাইপের, তো আপনারা একটু ভালো করে শুনবেন। মেলপাথুর নারায়ণা ভাট্টা পাথার, যিনি এই নারায়ণিয়াম বা নারায়ণী কাব্যটি লিখেছেন। একবার মেলপাথুর নারায়ণা ভাট্টাপাদের গুরু অচ্যুত পিসারদি, যিনি একজন সংস্কৃত ব্যাকরণবিদ, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন, বাত রোগে আক্রান্ত হন। যৌগিক শক্তি ও গুরুদক্ষিণার মাধ্যমে তার ব্যথা দেখতে অক্ষম হলে মেলপাথুর নারায়ণা রোগটি নিজের ওপর নিয়েছিলেন এবং তার গুরুকে উপশম করেছিলেন। নারায়ণা তো তার গুরুকে রোগ থেকে উপশম করলেন, কিন্তু নিজে রোগে জর্জরিত হতে থাকলেন। নারায়ণাকে এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এজুথাচান, যিনি একজন মালায়ালাম কবি এবং সংস্কৃত পণ্ডিত, ইঙ্গিত দিয়েছিলেন মিন থোট্টু কুট্টাকা, মানে মাছ দিয়ে শুরু করুন। নারায়ণা এর গূঢ়তর অর্থ বুঝতে পেরে মাছ থেকে শুরু করে বিষ্ণুর বিভিন্ন অবতার উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তিনি গুরুবায়ুর মন্দিরে গিয়ে প্রভুর উপস্থিতিতে দিনে 1টি দশক মানে 10টি শ্লোকের দল রচনা করতে শুরু করেন। প্রতি দশকের শেষ শ্লোকে তিনি লিখতেন তার অসুস্থতা ও কষ্ট দূর করার জন্য প্রার্থনা। গুরুবায়ুর মন্দিরে যিনি অধিষ্ঠিত দেবতা, তাকে বলা হয় শ্রী গুরুবায়ুরাপ্পা। তো তার উপরে তিনি রোজ 10টি শ্লোক গাইতেন। 100 দিনের মধ্যে তিনি তার রচনাগুলি শেষ করেন এবং তার শারীরিক অবস্থা দিন দিন ধীরে ধীরে উন্নত হতে থাকে। 27 নভেম্বর 1587 খ্রিস্টাব্দে যখন তিনি শেষ দশকাম আয়ুরারোগ্য সৌখম শেষ করেছিলেন, তখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন। যেদিন তিনি 100তম ক্যান্টো মাথা থেকে পা পর্যন্ত ভগবানের এই রূপের একটি গ্রাফিক বর্ণনা দেয়, সেদিন তিনি ভেনুগোপালন রূপে ভগবানের দর্শন পান। তখন তার বয়স ছিল 27 বছর। আর সেই দিন থেকে গুরুবায়ু মন্দিরের পুজো আর নারায়ণী পাঠকে সমস্ত রোগের নিশ্চিত প্রতিকার বলে মনে করা হয়। দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এই নারায়ণী পাঠ করা হয় কিনা আমার জানা নেই, তবে কেরালার নারায়ণী পাঠ খুবই প্রসিদ্ধ। এখানকার লোক খুব ভক্তি সহকারে এই পাঠ করে থাকেন। মন্দিরের বিভিন্ন পুজো অনুষ্ঠানে, জন্মদিন পালনে, গৃহপ্রবেশে, শ্রাদ্ধ বাড়িতে এই নারায়ণী পাঠ করা হয়। এই নারায়ণী পাঠের বিভিন্ন কোর্স আছে। কোন ছন্দে পাঠ করতে হয়, প্রপার উচ্চারণ, সমস্ত কিছু সেখানে শেখানো হয়। মেলপাথুর এই নারায়ণম কাব্যটি মালায়ালাম ভাষায় লেখেন। এটার অন্য ভার্সন আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি আপনাদেরকে বইটি দেখাচ্ছি, আপনারা বইটি দেখুন, তারপর আপনারা নিজেরা খোঁজ করে দেখবেন পাওয়া যায় কিনা। তো এই হচ্ছে সেই নারায়ণিয়াম কাব্যটি, আর যার ছবি দেওয়া রয়েছে এই যে নিচে, ইনি হচ্ছেন মেলপাথুর নারায়ণা ভাট্টা পাদার। এই যে মেগা নারায়ণী পাঠ আপনারা শুনলেন, এটার নাম হচ্ছে পাণ্ডবিয়া মহাসত্রম। এটি প্রতি বছর হয়, তবে একই মন্দিরে প্রতি বছর হয় না।
মহাভারতের পঞ্চপাণ্ডবদের এক এক ভাইয়ের মন্দির কেরালার এক এক জায়গায় আছে। সেই 5টি মন্দিরে প্রতি বছর পালা করে এই মেগা নারায়ণী পাঠ হয়। এই মেগা নারায়ণী পাঠ অনুষ্ঠানে কেরালার বিভিন্ন জেলা থেকে পাঠ করার জন্য মহিলারা আসেন। কেরালার বিভিন্ন জায়গায় নারায়ণী পাঠের গ্রুপ দেখতে পাবেন। আমাদের গ্রামের যে নারায়ণী পাঠের গ্রুপ আছে তার নাম শ্রী দুর্গা নারায়ণী গ্রুপ। এই মেগা নারায়ণী পাঠে কেরালার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল নারায়ণী গ্রুপকে নাম্বার অনুসারে মাইকের সামনে ডাকা হয় এবং এক এক গ্রুপকে 100 দশকম পাঠ করতে দেওয়া হয়। তবে এটা কিন্তু কোনো প্রতিযোগিতা নয়। তবে যে শুধুমাত্র পাঠ করার জন্যই লোক আসেন তা কিন্তু নয়, যে কেউ এখানে আসতে পারেন। আর তাদের খাওয়ার সমস্ত ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করে থাকেন। এখানকার মন্দিরের ব্যবস্থাপনা খুবই ভালো। যে প্লেটে করে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে সেগুলো কিন্তু সমস্ত মন্দিরেরই। খাবার পর নিজেদেরকে প্লেটগুলো ধুয়ে দিতে হয়, আর ধোয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থাপনা করা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের খাওয়া হয়ে গেছে, তখন ক্যামেরাটা অন করিনি, ঈশানকে খাওয়াচ্ছিলাম তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কী কী খাবার পরিবেশন করা হচ্ছে। এখানকার বিয়ে, জন্মদিন বা কোনো মন্দিরের অনুষ্ঠান বলুন, সাদ্দা খাওয়ানো হয়। সাদ্দা মানে কিন্তু কোনো একটা খাবারের নাম নয়, পুরো মেনুটাকে একসাথে যোগ করে সেই খাবারটাকে বলা হয় সাদ্দা। তো এই সাদ্দার আইটেমগুলো বিভিন্ন রকমের হয়, যে যটা করতে পারে। তো বেসিক যে আইটেমগুলো থাকে সেগুলো আপনাদেরকে বলে দিই। মেন খাবার হচ্ছে ভাত, ভাতের সাথে দেওয়া হয় একটা ডাল, তোরেন, আভিয়াল, সাম্বার, পাঁপড় আর পায়েস। এটা হচ্ছে বেসিক। এরপর যে যত রকমের আইটেম করতে পারে। এই সাদ্দা হচ্ছে পুরোটাই নিরামিষ। তবে আপনাদেরকে আগেই বলেছি যে কেরালার নিরামিষ খাবারে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয়, মানে পেঁয়াজ রসুনটাকে কেরালার নিরামিষ খাবার হিসাবে ট্রিট করা হয়। এই যে মহিলাগুলিকে সার্ভ করতে দেখছেন, এনারা কিন্তু এই গ্রামেরই মহিলা। এটা আমার খুব ভালো লাগে যে কেরালার মহিলা পুরুষ নির্বিশেষে একসাথে কাজ করে থাকেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই প্লেটগুলো যেখানে ধোয়া হচ্ছে সেই জায়গাটা কেমন। এই যে ধোয়ার জায়গাটি দেখছেন এটা কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি বানানো হয়েছে এই অনুষ্ঠানটির জন্য। এই যে এত এত লোকের খাবার ব্যবস্থাপনা করা হয়েছে, এত এত লোক খাচ্ছেন, কোথাও কিন্তু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি আপনারা দেখতে পাবেন না। এখানকার লোক কিন্তু খুব ডিসিপ্লিন, খুব সুষ্ঠুভাবে এখানকার সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। আর আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে, এত এত লোকের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, মন্দির প্রাঙ্গণ কিন্তু এতটুকু নোংরা হবে না। আর আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, এই যে নারায়ণী পাঠের গ্রুপ, তাদের কিন্তু ড্রেস কোড হচ্ছে কেরালার ট্রেডিশনাল শাড়ি আর একই কালারের ব্লাউজ। আর এবছরের ব্লাউজের কালার সিলেক্ট করা হয়েছে বিটরুট কালার। তো সেটা আগে থেকে নোটিশ দেওয়া হয়, সেই মতো সবাই রেডি হয়ে আসেন। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।